हाउ फ्रेंड्स, वेलकम टू माई निषाद कोचिंग सेंटर। तो आज के वेरी इम्पोर्टेंट चैप्टार नदी चैप्टार तो शेष कर दिচ্ছি। तो नदी चैप्टारेर এখান থেকে অনেক কোয়েশ্চেন আসে, অনেক কেউ আবার এখান থেকে ভুলও করে দেয়। ঠিক আছে, এই চ্যাপ্টারটাকে গুরুত্ব দেয় না স্টুডেন্টরা, কিন্তু এই চ্যাপ্টার থেকে মানে যারা আয়োগ আছে এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন দিবেই। মানে ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ভালোভাবে আমি বুঝিয়ে দেবো, একবার বুঝিয়ে দেবো, হেডফোনে শুনে নেবেন, এক দুবার কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো আমি শুধু ছবি আঁকিয়ে দিয়েছি, আমি মুখে বলবো, বুঝে যাবেন, মুখস্থ করে হবে না এগুলো না বুঝলে, বুঝলেন? তো চলে শুরু করা যাক। চ্যাপ্টারের নাম হচ্ছে ড্রেনেজ প্যাটার্ন। নাম কি? ড্রেনেজ প্যাটার্ন, নদীর ড্রেনেজ প্যাটার্ন। ওকে, নদীর ড্রেনেজ প্যাটার্ন, রাইট, যাকে বলা হয় আবহাওয়া প্রতিরূপ, আবহাওয়া প্রতিরূপ বাংলা। ওকে, তো ড্রেনেজ প্যাটার্নকে কয় ভাগে ভাগ করা হয়? ড্রেনেজ প্যাটার্নকে 5 ভাগে ভাগ করা হয়। নদীর ড্রেনেজ প্যাটার্নকে 5 ভাগে ভাগ করা হয়। এবার কি কি আমি বলে দিচ্ছি, ছবি আঁকিয়েছি বোঝাবার জন্য, আমি এখান থেকে বলে দিচ্ছি। তাহলে নদীর ড্রেনেজ প্যাটার্নকে 5 ভাগে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট ভালোভাবে মনে রাখুন। অ্যান্টিসিডেন্ট মানে পূর্ববর্তী নদী। এই যে পূর্ববর্তী নদী মানে হিমালয়ের আগে যেই সব নদী প্রবাহিত হয় তাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট নদী। এবার এখানে বোঝানোর ব্যাপার, তাহলে অ্যান্টিসিডেন্ট আগে বলে দিই আমি ভাগটি। অ্যান্টিসিডেন্ট বা পূর্ববর্তী জল নিকাশ নদী। ওকে, যেটা বলে জল নিকাশ নদী, ড্রেনেজ প্যাটার্নে বাংলা হচ্ছে জল নিকাশ বা জল নির্গমন। ওকে, 2 নম্বর হচ্ছে সুপার ইম্পোস্ট বা অধ্যারোপিত জল নিকাশ। সুপার ইম্পোস্ট বা অধ্যারোপিত জল নিকাশ, রাইট। 3 নম্বর হচ্ছে আপনার ইন্টারমিটেন্ট। এই যে এখান থেকে ইন্টারমিটেন্ট জল নিকাশ নদীর মানে বিলুপ্ত নদী। ইন্টারমিটেন্ট মানে হচ্ছে বিলুপ্ত নদী। ওকে, ইন্টারমিটেন্ট মানে বিলুপ্ত নদী, নদী বইতে বইতে এসে বিলুপ্ত হয়ে যায়, বুঝাচ্ছি পরে। তারপরে হচ্ছে ডেনড্রাইটিক জল নিকাশ পদ্ধতি মানে বৃক্ষাকার টাইপের নদী। বৃক্ষাকার টাইপের নদীকে দেখতে বৃক্ষাকার টাইপের লাগে, মানে গাছের বৃক্ষের মতো লাগে, এমনভাবে জল নিকাশ করে নদী। ওকে, তারপর হচ্ছে রেডিয়াল বা অপকেন্দ্রীয়। রেডিয়াল জল নিকাশ পদ্ধতি বা অপকেন্দ্রীয় মানে তো বুঝলেন যে কেন্দ্র থেকে যেসব লাভা এইসব উঠে পড়ে। ওকে বলা হয় অপকেন্দ্রীয়, রাইট। তারপরে হচ্ছে প্যারালাল মানে সমানান্তর, প্যারালাল বা সমানান্তর জল নিকাশ পদ্ধতি বা জল নির্গমন পদ্ধতি। ওকে, তাহলে এই 5 প্রকারে ভাগ করা হয়। তাহলে ড্রেনেজ প্যাটার্ন বা জল নির্গমন পদ্ধতিকে 5 ভাগে ভাগ করা হয়। কি কি? অ্যান্টিসিডেন্ট বা পূর্ববর্তী জল নির্গমন বা জল নিকাশ পদ্ধতি নদীর। তারপরে হচ্ছে সুপার ইম্পোস্ট বা অধ্যারোপিত জল নিকাশ পদ্ধতি নদীর। তারপরে হচ্ছে ইন্টারমিটেন্ট বা বিলুপ্ত নদীর জল নির্গমন পদ্ধতি। তারপর হচ্ছে রেডিয়াল, এর মানে হচ্ছে ডেনড্রাইটিক বা এর মানে হচ্ছে বৃক্ষাকার নদীর জল নিকাশ পদ্ধতি, মানে গাছের শাখার মতো। ওকে, তারপর হচ্ছে প্যারালাল বা সমানান্তর জল নির্গমন বা জল নিকাশ নদীর পদ্ধতি। ওকে, তারপরে রেডিয়াল মানে অপকেন্দ্রীয়, মানে এটা প্লাটিউ ধরনের, প্লাটিউ থেকে একটা নদী এইদিকে বেরিয়ে গেল, একটা এইদিকে বেরিয়ে গেলো, একটা এইদিকে বেরিয়ে গেলো, একটা এইদিকে বেরিয়ে গেলো, ওদের নির্দিষ্ট কোনো নিশ্চিত রাস্তা নেই, যেদিকে ঢালু পেলে সেই দিকে বেরিয়ে গেল উচ্চভূমি থেকে, ওটাকেই বলা হয় অপকেন্দ্রীয় বা রেডিয়াল। তো চলি এবার বুঝানোর ব্যাপারটা আছে। তো এখান থেকে কোয়েশ্চেন আসেই, তো ভালোভাবে বুঝবেন। তাহলে অ্যান্টিসিডেন্ট বা পূর্ববর্তী জল নিকাশ নির্গমন পদ্ধতি নদীর, এটা কিভাবে বুঝবেন? অ্যান্টিসিডেন্ট মানে পূর্ববর্তী জল নিকাশ পদ্ধতি। তো পূর্ববর্তী নদী কী কী এর আগে পড়িয়েছি। হিমালয়ের আগে যেই সব নদী বইতো তাকে বলা, হিমালয়ের আগে যেসব নদী প্রবাহিত হয়ে তেথিস সাগরে পড়তো তাদের কি বলা হতো? পূর্ববর্তী নদী বলা হতো। তো পূর্ববর্তী নদী কী কী এর আগে পড়িয়েছি জানেন? পূর্ববর্তী নদী হচ্ছে আপনার
সিন্ধু নদী, স্যাটেলাইট নদী এবং ব্রহ্মপুত্র নদী। ওকে, সিন্ধু নদী, স্যাটেলাইট নদী এবং ব্রহ্মপুত্র নদী, এই তিনটি হচ্ছে পূর্ববর্তী নদী, যেগুলো হিমালয়ের আগে থেকে প্রবাহিত হচ্ছে। ওকে, আর এখনো প্রবাহিত হয়ে চলে আসছে। তারপরে আরেকটা নদী যেটা হচ্ছে গঙ্গা নদী। ওকে, গঙ্গা নদী। এবার বলবেন যে এর আগে গঙ্গা নদী কেন বলেননি স্যার? কিন্তু গঙ্গা নদীর ব্যাপারটা একটু আলাদা আছে। গঙ্গা নদীও পূর্ববর্তী নদীর উদাহরণ, অ্যান্টিসিডেন্টের উদাহরণ। এবার কিভাবে সেটা বুঝে যান। এই যে দেখুন এখানে সবুজ করেছি না, এটা হলো গ্রেট হিমালয়, রাইট? গ্রেট হিমালয়, প্রথমে গ্রেট হিমালয় উৎপন্ন হয়েছে, মানে সৃষ্টি হয়েছে। তারপরে হয়েছে আপনার লঘু হিমালয় বা হিমাচল হিমালয় উৎপন্ন হয়েছে, সৃষ্টি হয়েছে। তারপরে হয়েছে শিবালিক হিমালয়, রাইট? তাহলে গ্রেট হিমালয়, লঘু হিমালয় এবং শিবালিক হিমালয়। তো এখান থেকে দেখুন সিন্ধু এখান থেকে গার্জের মাধ্যমে তিনটাকে কেটেছে, গ্রেট হিমালয়কে কেটেছে, লঘুকে কেটেছে, তারপরে শিবালিক পর্বতমালাকেও কেটেছে, কেটে চলে গেছে পাকিস্তানে, দিয়ে আরাবিয়ান সাগরে পড়েছে, রাইট? স্যাটেলাইট নদীও এখান থেকে প্রবাহিত হয়ে তিনটা হিমালয় রেঞ্জকে কেটে আরাবিয়ান সাগরে পড়েছে, রাইট? এখান থেকে দেখুন মানসরোবর থেকে বা তিব্বত বা চায়না থেকে ব্রহ্মপুত্র পশ্চিম থেকে পূর্ব দিকে গিয়ে এখানে গার্জ সৃষ্টি করেছে, গার্জ এইভাবে গার্জ সৃষ্টি করেছে, ঠিক আছে? গার্জ, এই গার্জের মাধ্যমে এইভাবে তখন চলে গিয়ে আসামে প্রবেশ করে, অরুণাচল প্রদেশ থেকে আসামে গিয়ে ওয়েস্ট বেঙ্গলে গঙ্গার সাথে মিলিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তো দেখুন আগে থেকেই ওরা নিশ্চিত রাস্তার মধ্যে আছে, ব্রহ্মপুত্র, স্যাটেলাইট এবং সিন্ধু নদী এবং গার্জের যেখান দিয়ে ওরা বইছে। যখন হিমালয় পর্বতমালা সৃষ্টি হলো, গ্রেট হিমালয় হলো, কিন্তু ওরা রাস্তা চেঞ্জ করেনি। তখন কী করেছে? গার্জের মাধ্যমে কাটতে থেকেছে, পর্বতকে কাটতে থেকেছে, রাস্তা চেঞ্জ করেনি। হিমালয় উঠতে থেকেছে আর কাটতে থেকেছে, কাটতে কাটতে ক্যানিয়ন টাইপের করে দিয়েছে, একদম গর্ত করে কেটে নিজের রাস্তা ছাড়েইনি। এই রাস্তা দিয়ে আবার বঙ্গোপসাগরে এসে পড়েছে। ওইরকমই সিন্ধুও পড়েছে, ওইরকমই স্যাটেলাইটও পড়েছে। এবার গঙ্গাকে কেন পূর্ববর্তী নদী বলা হয় সেটা বলে দিচ্ছি। গঙ্গা হচ্ছে গ্রেট হিমালয় থেকে সৃষ্টি হয়েছে। গ্রেট হিমালয়কে কিন্তু গঙ্গা কাটেনি। কোথায়? উত্তরাখণ্ড, উত্তরাঞ্চল থেকে হয়েছে গঙ্গা, রাইট? তাহলে উত্তরাঞ্চল থেকে হয়েছে মানে গ্রেট হিমালয়কে কাটেনি গঙ্গা, রাইট? উত্তরাঞ্চল থেকে গঙ্গা এইভাবে এসেছে, এও কিন্তু রাস্তা চেঞ্জ করেনি, নিশ্চিত রাস্তার মাধ্যমে প্রবাহিত হচ্ছে গঙ্গা, ঠিক আছে? তো এ কোনটা কেটেছে? গ্রেট হিমালয় থেকে গঙ্গা সৃষ্টি হয়ে উৎপন্ন হয়ে উদ্গমস্থল থেকে লঘু হিমালয়কে কেটেছে। এই যে এখানে লঘু হিমালয়কে গার্জের মাধ্যমে কেটেছে, কেটে তারপরে শিবালিক হিমালয়কে কেটেছে, রাইট? শিবালিক হিমালয়কে কেটে উত্তরাখণ্ড, তারপরে ইউপি উত্তরপ্রদেশ, তারপরে বিহার, তারপরে ঝাড়খণ্ড, তারপরে ওয়েস্ট বেঙ্গলে গিয়ে ব্রহ্মপুত্র নদী, হুগলি এবং গঙ্গা একসাথে মিলিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এবং বাংলাদেশে কী কী নাম সেটা আপনারা জানেন। একটা পদ্মা নদী নাম, গঙ্গার পদ্মা নদীর মাঝি যেটা পড়েন ওটা পদ্মা নাম, গঙ্গাতে পদ্মা বলা হয় গঙ্গাকে। আর এই এখানে মণিপুর আছে একটা জায়গা, মণিপুর থেকে আরেকটা নদী এসে মিলিত হয়ে ব্রহ্মপুত্রের সাথে বাংলাদেশে প্রবেশ করেছে গঙ্গার সাথে। তো ওটাকে আবার বারাক নদী বলা হয়। বাংলাদেশে কি বলা হয়? বারাক নদী বলা হয়। সেটা এসেছে মণিপুর থেকে, মনে রাখুন। ওকে, বোঝা গেল? আর ব্রহ্মপুত্রের নাম তো জানেন। ব্রহ্মপুত্রের বাংলাদেশের দুটো নাম আছে, কি কি? লাস্টের নামটা হচ্ছে মেঘনা আর প্রথমটা হচ্ছে যমুনা, যে দিয়ে হবে। আর ভারতেরটা হচ্ছে যমুনা, ওয়াই দিয়ে হবে। যে দিয়ে যমুনা এবং মেঘনা, ওটা ব্রহ্মপুত্রের নাম বাংলাদেশে দুটো। আর গঙ্গার দুটো নাম হচ্ছে কি? পদ্মা এবং বারাক। আন্ডারস্টুড? তো এইভাবে যে কেটে এসেছে গঙ্গা, তো গঙ্গা কেটেছে দুটোকে, শিবালিককে এবং শিবলিক বলছি, লঘু হিমালয়কে এবং শিবালিককে কেটেছে, কিন্তু শুধু গ্রেট হিমালয়কে কাটতে পারেনি। ওকে, ওই জন্য গঙ্গাও হচ্ছে অ্যান্টিসিডেন্ট বা পূর্ববর্তী জল নির্গমন নদীর উদাহরণ। তাহলে যদি বলে যে অ্যান্টিসিডেন্ট বা পূর্ববর্তী জল নিকাশ নদীর একটি উদাহরণ দিন, অপশন দিয়ে দিল যে কৃষ্ণা, গোদাবরী, কাবেরী, তারপরে
কৃষ্ণা, গোদাবরী, কাবেরী, তারপরে দিয়ে দিল গঙ্গা। এবার অনেক কেউ মিস্টেক করবে, গঙ্গা তো হবে না, গঙ্গা তো ভারত থেকে সৃষ্টি হয়েছে, মানে গ্রেট হিমালয় থেকে, কিন্তু না, অ্যান্সার হবে গঙ্গা। ওকে, আর এমনি মনে রাখুন যে পূর্ববর্তী নদীর উদাহরণ হচ্ছে অ্যান্টিসিডেন্ট নদী, পূর্ববর্তী নদীর উদাহরণ হচ্ছে সিন্ধু, স্যাটলেজ, ব্রহ্মপুত্র এবং গঙ্গা। গঙ্গাকে কি কারণে বলা হয় সেটা বুঝিয়ে দিলাম, আশা করি বুঝে গেছেন। কোনো কনফিউশন আছে কি? যদি কনফিউশন থাকে তো আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে আমি ভালোভাবে বুঝিয়ে দেবো। আর গার্জ মানে বোঝাবার দরকার নেই, আশা করি বুঝে গেছেন। এই যে গার্জ এমনি এঁকে দিয়েছি, মানে ধরুন যে ব্রহ্মপুত্র এখান দিয়ে গেছে বা সিন্ধু এখান থেকে গেছে, তো এইভাবে হিমালয় যেহেতু জীবন্ত পর্বতমালা, হিমালয় উপরে উঠতে থেকেছে, কিন্তু ব্রহ্মপুত্র নিজের রাস্তা চেঞ্জ করেনি, এইভাবে কেটে কেটে গার্জ সৃষ্টি করে বাংলাদেশে প্রবেশ করেছে। এটাই হচ্ছে গার্জ। ওই জন্য এটাকে পূর্ববর্তী নদী বলা হয়, হিমালয়ের আগের নদী। ওকে, ওরা নিশ্চিত রাস্তা দিয়ে প্রবাহিত হচ্ছে, ওরা কোনো রাস্তা চেঞ্জ করেনি। বোঝা গেল ফ্রেন্ডস? 1 মিনিট, একটু কালি চেঞ্জ করবো। ওকে, তো আশা করি এটা বোঝাতে পারলাম। তো এটা বুঝে গেছেন, এটা অ্যান্টিসিডেন্ট বা পূর্ববর্তী জল নিকাশ নদীর উদাহরণ। এই 4টাই মনে রাখলেই যথেষ্ট। তো তার আগে একটা বলতে ভুলে গেছিলাম, ড্রেনেজ প্যাটার্ন কাকে বলা হয়? ড্রেনেজ প্যাটার্ন বলা হয় ধরনের কোনো পাহাড়ি ক্ষেত্রে বা কোনো অঞ্চলে বা কোনো ক্ষেত্রে নদীর যে প্রবাহের স্রোত বা স্বরূপ হয় তাকে ড্রেনেজ প্যাটার্ন বলা হয়। নদীর প্রবাহের যে স্রোত হয় বা স্রোতের স্বরূপ হয় তাকে কি বলা হয়? ড্রেনেজ প্যাটার্ন। ওকে, আর অ্যান্টিসিডেন্ট শুধু কেবলমাত্র হিমালয় পর্বতমালায় দেখা যায়। ওকে, অ্যান্টিসিডেন্ট বা পূর্ববর্তী জল নিকাশ বা জল নির্গমন পদ্ধতি কোথায় দেখা যায়? হিমালয় পর্বতমালাতেই দেখা যায়। ওকে ফ্রেন্ডস, তাহলে অ্যান্টিসিডেন্ট বুঝিয়ে দিলাম, আশা করি বুঝে গেছেন। না বুঝলে কমেন্ট করবেন, আমি কমেন্টে উত্তর দিয়ে দেবো যদি কনফিউশন থাকে। আশা করি কনফিউশন থাকবে না। ওকে, তারপরে পড়বো, এবার এখানে দেখুন, চোখ দেন এখানে, এবার পড়বো সুপার ইম্পোস্ট বা অধ্যারোপিত জল নিকাশ পদ্ধতি, যার ইংলিশ হচ্ছে সুপার ইম্পোস্ট। ইম্পোস্ট মানে চাপানো, তাই না? সুপার ইম্পোস্ট বা অধ্যারোপিত জল নির্গমন পদ্ধতি বা জল নিকাশ পদ্ধতি নদীর। ওকে, তো সুপার ইম্পোস্টটা কি? এই যে দেখুন, এখান থেকে আফ্রিকা প্লেট, এটা আফ্রিকা প্লেট ছিল। প্রথমে ভূগোলবিদ বেগনারের অনুসারে, বেগনার বলে তো নাম জানেন, ভূগোলবিদ বেগনার বলেছিল, মানে অ্যাকর্ডিং টু বেগনারের অনুসারে পৃথিবীতে মহাদ্বীপ মাত্র একটাই ছিল। ওকে, কিন্তু মহাদ্বীপ হঠাৎ, যেমন বিগ ব্যাং বিস্ফোট হয়ে যায় না, ওই রকম মহাদ্বীপ কি হলো, হঠাৎ করে বিগ ব্যাং থিওরির মতো হঠাৎ করে একদিন কি হলো, সেখান থেকে লাভা বেরোতে থাকলো। ধরে নিন যে ভূমিকম্প হয়ে গেল। ভূমিকম্প হওয়ার ফলে ধরে নিন এখানে আফ্রিকান প্লেট আছে, মহাদ্বীপগুলো চারদিকে ছড়িয়ে পড়ে গেল। রাইট, ছড়িয়ে পড়ার ফলে এক একটা মহাদ্বীপের সৃষ্টি হয়েছে, এটা বেগনারের অনুসারে। ওকে, অনুমান করছে বেগনার, তো ওই থিওরিটাই আমরা পড়ছি। তো এবার বেগনারের তো বলে দিলাম, এবার প্লেট চলুন। তো বেগনার অনুসারে আফ্রিকান প্লেট থেকে এই যে দেখুন, এইদিকে অ্যারো চিহ্ন দেওয়া আছে, উত্তর দিকে এখনো হিমালয় বাড়ছে, যেহেতু জীবন্ত হিমালয় কিন্তু এখনো বেড়ে চলে যাচ্ছে। ওকে, তো আফ্রিকান প্লেট থেকে যখন ভারত ইন্ডিয়ান প্লেট মানে ভেঙে যায়, আফ্রিকান প্লেট থেকে যখন ইন্ডিয়ান প্লেট ভেঙে যায়, তখন কি হয়? এই যে লাল লালগুলো দেখছেন না, লালগুলো, এই যে এখান থেকে কালো করেছি, এখান থেকে কালো করেছি, তো এখানে কি হয়? লম্বা গর্তের সৃষ্টি হয়। এইভাবে লম্বা গর্তের সৃষ্টি হয়। ধরুন যে এটা আফ্রিকান প্লেট এবং ইন্ডিয়ান প্লেট একসাথে যুক্ত ছিল, এবার যদি দুটোই ভেঙে যায় একসাথে, এইভাবে দুই দিকে সরে যায়, তাহলে কি হবে? মিডিলটা গর্ত হবে না, পুরো গর্ত হয়ে যাবে। তো পুরো গর্ত হলে অনেক কিলোমিটার ধরে গর্ত হয়ে গেছে। রাইট, তো গর্ত হওয়ার ফলে যেসব জ্বলন্ত লাভা পিণ্ড ছিল, ধরে নেন লালগুলো লাভা পিণ্ড, ম্যাগমা, যেসব জ্বলন্ত লাভা পিণ্ড ছিল সেগুলো কি হলো? বের হতে লাগলো, গ্যাস বের হতে লাগলো, অ্যাশ বের হতে লাগলো, বড় বড় বোল্ডার, গ্যাসীয় পদার্থ, বিভিন্ন রকম রাসায়নিক পদার্থ, এইসব বেরিয়ে কি করলো?
ইন্ডিয়ান প্লেট মানে ভারতের এই সব জায়গায় ছড়িয়ে পড়লো, ঠিক আছে। ছড়িয়ে পড়ার ফলে সেই সব জায়গায় কি সৃষ্টি হলো ইন্ডিয়ান প্লেটে, সেই সব জায়গায় সৃষ্টি হলো বিভিন্ন রকমের মালভূমি, প্রায় দ্বীপীয় মালভূমির সৃষ্টি হলো। ওকে, যেমন ছোটনাগপুর মালভূমি হলো, মালওয়া মালভূমি হলো, ওকে, বাইকাল মালভূমি হলো, দণ্ডকারণ্য মালভূমি হলো, সব কিন্তু পড়ছে ছোট কি বলে প্রায়দ্বীপীয় মালভূমির মধ্যেই পড়ে। তো টোটালটাই প্রায়দ্বীপীয় মালভূমি এইভাবেই সৃষ্টি হয়েছে। আফ্রিকান প্লেট থেকে যখন ভারত আলাদা হয় তখন প্রায়দ্বীপীয় অঞ্চলটি এইভাবেই সৃষ্টি হয়েছে, যেহেতু লাভা সব নির্গমন হয়েছে কোথায়, ইন্ডিয়া প্লেটেই। ওকে, যেহেতু ইন্ডিয়ার সবসময় ঢালু এদিক, গর্ত হওয়ার ফলে লাভাগুলো সব এইদিকে ছড়িয়ে পড়ে, দিয়ে শক্ত হয়ে তখন ব্যাসল্ট পাথরে পরিণত হয়ে গেছে। ওকে, বুঝা গেল? তো একেই বলা হয় সুপার ইম্পোস্ট বা অধ্যারোপিত জল নির্গমন। জল নির্গমন। তারপরে কি হয়, ইন্ডিয়ান প্লেটের যে প্রায়দ্বীপ অঞ্চল আছে এখানে আগে থেকে যেই সব নদীগুলো বইছিল সেই সব নদীগুলো কি হলো, লাভার ফলে লাভাগুলো ঠান্ডা হয়ে যখন পাথরে পরিণত হলো, ব্যাসল্ট পাথরে, তখন পুরো ব্যাসল্ট পাথরে, এখানে কিন্তু পুরো ব্যাসল্ট পাথর ভর্তি আছে, পুরো ব্যাসল্ট পাথরগুলো কি হলো, যেসব নদী বইছিল এদিকে, যেমন নর্মদা, তাপি, পেরিয়ার, আরও যেসব নদী পশ্চিম ঘাটের দিকে প্রবাহিত হচ্ছিল, সব কি হলো, সবগুলো তখন ওই ব্যাসল্ট পাথরের দ্বারায় মানে বুঝে গেল, মানে ঘাঁটিগুলো বন্ধ হয়ে গেল, লুপ্ত হয়ে গেল, নদী ওখানে আর নাই, এইরকম ব্যাপার। তারপরে আস্তে আস্তে কি হলো, লাভাগুলোর ওপর হাজার হাজার লাখ লাখ বছর ধরে বর্ষার কারণে, অ্যাসিড বর্ষার কারণে, ওয়েদার চেঞ্জের কারণে, বিভিন্ন রকম কারণের ফলে আস্তে আস্তে ব্যাসল্ট পাথরগুলো কি হলো, টুকরো টুকরো হয়ে গেল। টুকরো টুকরো হওয়ার ফলে আবার যেই সব জায়গায় নদীগুলো বইছিল সেই সব জায়গা দিয়ে, সেই সব ঘাটি দিয়ে ওই পুরনো নদীগুলো আবার বইতে থাকলো, বয়ে বোল্ডার কঙ্কর বালি এইসব নিয়ে গিয়ে আবার কোথায় ফেললো, অ্যারাবিয়ান সাগরে ফেললো, বুঝলেন? তো এইভাবেই অ্যারাবিয়ান সাগরে ফেললো, এইভাবে তখন নদীগুলো এখন পর্যন্ত বয়ে চলে যাচ্ছে। ওই জন্য দক্ষিণ ভারতের নদীগুলো খুব ছোট হয়, বুঝলেন? ওখানে ওই ঘাটিগুলো যেহেতু বুঝে গেছিলো, পরে বিভিন্ন রকম ওয়েদার, বিভিন্ন রকম অ্যাসিড রেন, বর্ষার ফলে লাখ লাখ বছর ধরে ওই ঘাটির মাধ্যমে ওই বোল্ডারগুলো, ব্যাসল্ট পাথরগুলো টুকরো টুকরো হয়ে অ্যারাবিয়ান সিয়ে ওই এবং বর্ষার জলে ওই ঘাটির মাধ্যমে আবার জল প্রবাহিত হতে লাগলো, হওয়ার ফলে ওই সব বোল্ডারকে জলের স্রোতে তখন কী করলো, অ্যারাবিয়ান সিয়ে ফেললো। ওকে, বোঝা গেল ফ্রেন্ডস? তো এটাকেই বলা হয় সুপার ইম্পোস্ট বা অধ্যারোপিত জল নির্গমন পদ্ধতি। তো যদি বলে সুপার ইম্পোস্ট বা অধ্যারোপিত জল নিকাশ বা নির্গমন পদ্ধতির একটি উদাহরণ দিন, তাহলে উদাহরণ দিয়ে দিবেন এইভাবে। ওকে, বোঝা গেল ফ্রেন্ডস? যদি বলে কৃষ্ণা নদী সুপার ইম্পোস্ট বা অধ্যারোপিত জল নির্গমন পদ্ধতির একটি উদাহরণ, না অ্যান্টিসিডেন্টের উদাহরণ, না রেডিয়ালের উদাহরণ, না প্যারালালের উদাহরণ, তাহলে একবারই পেরে যাবেন, যেহেতু বুঝে গেলেন সুপার ইম্পোস্টের উদাহরণ এটি, অধ্যারোপিত জল নির্গমন। ওকে, এটা কমপ্লিট। তাহলে অ্যান্টিসিডেন্ট বুঝে গেলেন, সুপার ইম্পোস্ট বুঝিয়ে দিলাম, অধ্যারোপিত জল নির্গমন। তারপরে এবার পড়ব কি, ইন্টারমিটেন্ট বা বিলুপ্ত নদীর জল নির্গমন। বিলুপ্ত নদীর জল নির্গমন, বিলুপ্ত হয়ে গেছে জল, এবার বিলুপ্ত নদী থেকে জল কিভাবে নির্গমন হয়, বিলুপ্ত নদী থেকে জল কিভাবে নিকাশ হয় সেটাই। তাহলে একে কি বলে, ইন্টারমিটেন্ট বা বিলুপ্ত নদীর জল নির্গমন পদ্ধতি। তাহলে বিলুপ্ত নদী যখন বিলুপ্ত হয়ে যায় নদী, তো কীভাবে জল নির্গমন হয়, ওকে, ওটাই। তো ধরে নেন এটা ব্রহ্মপুত্র নদী হোক আর গঙ্গা হোক, যেটাই হোক, তো গঙ্গাই ধরে নেন এটা গঙ্গা নদী বা ব্রহ্মপুত্র নদী। তো গঙ্গা নদী, আচ্ছা গঙ্গাই ধরছি, যেটা ধরতে পারেন, কোনো অসুবিধা নেই। তো গঙ্গা নদী যখন গ্রেট হিমালয় থেকে উৎপন্ন হলো, তারপরে কাকে কাটলো, এই লঘু হিমালয়কে কাটলো, লঘু হিমালয়কে কাটার ফলে এইভাবে কেটে, দাঁড়ান একটু দেখিয়ে দিই,
এইভাবে এইভাবে কেটে, ঠিক আছে। তো গঙ্গা নদী যখন গ্রেট হিমালয় থেকে উৎপন্ন হয়ে, উদ্গমস্থল থেকে উত্তরাঞ্চল থেকে উৎপন্ন হয়ে কাকে কাটলো? লঘু হিমালয়কে কাটলো গার্জের মাধ্যমে। লঘু হিমালয়কে কাটলো, কাটার ফলে এক নিশ্চিত রাস্তায় কিন্তু বইছে গঙ্গা নদী, যেহেতু পূর্ববর্তী নদী। বইতে বইতে আবার এখানে কাটলো, মানে লঘু হিমালয়, তারপর শিবালিক হিমালয়কে কাটার পর তার সাথে যে সব বালি, কঙ্কর, কাদা, বড় বড় শিলাখণ্ড, বোল্ডার, ব্যাসাল্ট পাথর এইসব বয়ে নিয়ে এসে এখানে যেহেতু ঢালু কম, তখন নদী কী করলো? ওর স্রোত কমে গেল, গঙ্গা নদীর স্রোতটা কমে গেল আস্তে আস্তে। কমে যাওয়ার ফলে, যেহেতু ঢাল কম, কমে যাওয়ার ফলে এই জায়গাটাতে কি করলো গঙ্গা নদী? যেসব শিলাখণ্ড বড় বড় গোল গোল বা কাদা, বালি, পাথর সব কি করলো? শিলাখণ্ডগুলোকে এখানে এসে জমা করে দিল। জমা করার ফলে যদি দূর থেকে দেখেন তো দেখতে পাবেন যে নদী এখান থেকেই বিলুপ্ত হয়ে গেছে, গঙ্গা নদী আর নাই, এখান থেকেই বিলুপ্ত হয়ে গেছে, এইরকম মনে হবে দূর থেকে দেখলে, ঠিক আছে। তো একেই বলা হয় ইন্টারমিটেন্ট বা বিলুপ্ত নদীর জল নির্গমন পদ্ধতি। তো বিলুপ্ত নদীর জল নির্গমন পদ্ধতিটা কি, এটাই না বোঝাতে হবে। তো ধরে নেন এখান থেকে বিলুপ্ত হয়ে গেছে, এবার যেসব শিলাখণ্ড, এগুলো তো শিলাখণ্ড গোল গোল হয়ে আছে, জমা হয়ে গেছে, এখানে সব নিক্ষেপ করে দিয়েছে। জল এবার যাবে কোত্থেকে? একে কাটতে পারছেন না, একে কাটতে পারছে না, যেহেতু ব্যাসাল্ট শিলা, একে কাটতে পারে না আর গঙ্গা। তখন কি করে? এর মধ্যে যেসব ছিদ্র ছিদ্র আছে, ধরে নেন যে এটা একটা গোল গোল শিলাখণ্ড, এটা একটা 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 গোল শিলাখণ্ড। তো এর মধ্যে ছিদ্র আছে, তো এটা ছিদ্র, এখানেও ছিদ্র, এটা এখানেও ছিদ্র, এখানেও ছিদ্র, সব জায়গায় ছিদ্র আছে। তো এই ছিদ্রের মাধ্যমে কি করে? যেহেতু মনে হয় যে বিলুপ্ত হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি গঙ্গা নদী বিলুপ্ত হয়নি, ইন্টারমিটেন্ট হয়নি, বিলুপ্ত হয়নি। এই ছিদ্রের মাধ্যমে গঙ্গা নদী কী করে? এই ছিদ্রের মাধ্যমে তখন বইতে থাকে, বয়ে এসে কোথায় পড়ে? একদম পড়ে যায় বে অফ বেঙ্গলে। ওকে, একদম কোথায় পড়ে? বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরে পড়ে। বোঝা গেল? তাহলে গঙ্গা নদী প্রথমে কী করলো? উত্তরাঞ্চল থেকে, গ্রেট হিমালয় থেকে উৎপন্ন হয়ে প্রথমে লঘু হিমালয়কে কাটলো, কাটার পরে শিবালিক হিমালয়কে কাটার পর তার সাথে যেসব বয়ে আসা কাচরা বা কাদা, বালি, পাথর, বড় বড় বোল্ডার, বড় বড় শিলাখণ্ড এসে কী করলো? যেখানে ঢাল কমে গেছে সেখানে এসে নিক্ষেপ করে দিয়েছে। তো আমরা যদি দূর থেকে দেখি তো মনে হয় যে নদী বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি বিলুপ্ত হয়নি। তার শিলাখণ্ডের মিডিলে দেখবেন ছোট ছিদ্র আছে অনেকগুলো, এই ছিদ্রের মাধ্যমে তখন গঙ্গা নদীর জল কী করে? বইতে থাকে, যেহেতু ঢাল কম বইতে থাকে, কিন্তু ওই নিশ্চিত রাস্তার মাধ্যমে বয়ে চলে, দিয়ে বে অফ বেঙ্গল পড়ে। বোঝা গেল? একেই বলা হয় বিলুপ্ত নদীর জল নির্গমন পদ্ধতি। তো যদি বলে যে একটি বিলুপ্ত নদীর জল নির্গমন পদ্ধতির উদাহরণ দিন, বা ইন্টারমিটেন্ট রিভারের উদাহরণ দিন, তাহলে কি? গঙ্গা দিবেন। ওকে, বোঝা গেল? রাইট। আর যদি বড় করে কোয়েশ্চেন দিয়ে অপশন দেই তাহলে তো বুঝিয়ে দিলাম, করে নেবেন। কমপ্লিট ফ্রেন্ড, আশা করি বোঝাতে পারলাম। এর ছিদ্রের মাধ্যমে জল প্রবাহিত হয়। ওকে, কিন্তু গঙ্গা নিশ্চিত রাস্তায় প্রবাহিত হচ্ছে, কোনো জায়গায় এদিক ওদিক যাচ্ছে না। বিসর্পর মতো হালকা যায়, কিন্তু এদিক ওদিক যাচ্ছে না, নিশ্চিত রাস্তার মধ্যেই যাচ্ছে। ওকে, কমপ্লিট। এটা আশা করি বুঝে গেছেন। তাহলে ইন্টারমিটেন্ট এবং কাকে বলা হয়, বিলুপ্ত নদী জল নির্গমন পদ্ধতি কী সেটা বুঝিয়ে দিলাম। এবার দেখুন, এবার পড়ব ডেনড্রাইটিক বা জল নির্গমন বা নিকাশ পদ্ধতি। ডেনড্রাইটিককে বলা হয় বাংলায় বৃক্ষাকার। ওকে, ডেনড্রাইটিক বা বৃক্ষাকার জল নিকাশ পদ্ধতি। তো উত্তরাখণ্ড থেকে, দেখুন ভালো করে বুঝবেন, উত্তরাখণ্ড থেকে 1 মিনিট। তাহলে এবার দেখুন, আমি উদাহরণগুলো দিব। তো উদাহরণগুলো আমি এখন তো একটু একটু করে মুখে বলছি, লাস্টের দিকে আমি বলে দেবো উদাহরণ। ওকে, এমনি তো বুঝে যাবেন যেহেতু এর আগে চ্যাপ্টার পড়েছি, তবুও আমি বলে দেবো কোনটা কোনটা নদী। ওকে, তো এবার পড়ব কি, যেমন সুপার ইম্পোস্টের উদাহরণ দেওয়া হয়নি, ইন্টারমিটেন্টের উদাহরণ দেওয়া হয়নি, এগুলো দিব। তো এই অঞ্চলটা কি বলা হয়? ইন্টারমিটেন্টের, বিলুপ্ত নদীর
এই যে যেখানে শিলাখণ্ড জমা হয়েছে সেটাকে বলা হয় ভাবার অঞ্চল। এই যে ভাবার অঞ্চল, যেখানে শিলাখণ্ড জমা হয় তাকে বলা হয় ভাবার অঞ্চল। ওকে, ভাবার অঞ্চল। এই শিলাখণ্ড যেখানে জমা হয় সেটাকে বলা হয় ভাবার অঞ্চল। যেমন ভাবার পড়িয়েছি, তরাই পড়িয়েছি, ভাঙ্গার পড়িয়েছি, খাদার পড়িয়েছি, রাইট? তাহলে এটাকে বলা হয় ভাবার অঞ্চল। আর তারপরে হচ্ছে তরাই অঞ্চল, রাইট? যাই হোক, ওগুলো পড়িয়েছি, পড়ে নেবেন। এবার পড়বো কি ডেনড্রাইটিক বা বৃক্ষাকার জল নির্গমন পদ্ধতি। তো ডেনড্রাইটিকটা কি? এখান থেকে দেখবেন উত্তরাঞ্চল থেকে গঙ্গা নদী উৎপন্ন হয়ে এইভাবে চলে গেছে, এইভাবে চলে গিয়ে এখানে গাঢ় সৃষ্টি করেছে। গাঢ় সৃষ্টি করে কোথায় এসেছে? মানে উত্তরাখণ্ড, তারপরে ইউপি, তারপরে বিহার, তারপরে ঝাড়খণ্ড, তারপরে বিহার, তারপরে ঝাড়খণ্ড, তারপরে ওয়েস্ট বেঙ্গলে এসে কোথায় পড়েছে? বাংলাদেশে প্রবেশ করে বঙ্গোপসাগরে পড়েছে। আর বাংলাদেশে পদ্মা বা মণিপুর থেকে যেটা নদী এসেছে যার নাম হচ্ছে বারাক, সেটাও মিলিত হয়েছে এবং হুগলি নদী মিলিত হয়ে বে অফ বেঙ্গল পড়েছে। ওকে, এবং বাংলাদেশে বারাক বলা হয় গঙ্গাকে, আর মণিপুর থেকে যেটা এসেছে আমাদের রাজ্যের মণিপুর, সেটাকে বারাক বলা হয় বাংলাদেশে। আর আসল পদ্মা বলা হয়, বেশি পদ্মা বলা হয়, বারাক কম বলা হয়। ওকে, জানা দরকার। তো দেখুন বৃক্ষাকার কেন বলা হয়? পুরো বৃক্ষাকারের মতো দেখতে লাগছে, তাই না? এই যে দেখুন, এখানে জল গ্রহণ ক্ষেত্র কেন বলা হয় গঙ্গাকে? যে এত জল বহন করে, অনেক বেশি জল বহন করে, তার জন্য গঙ্গাকে জল গ্রহণ ক্ষেত্র বলে। এই কারণে বলে, দেখুন এখান থেকে একটা নদী চলে গেছে, এটা হচ্ছে গঙ্গার সহায়ক নদী, রাইট? গঙ্গার সহায়ক সবচেয়ে বড় নদী কোনটি? সেটা হচ্ছে যমুনা, রাইট? যমুনা নদী, যমুনা নদী। তো আর ওইদিকে যাচ্ছি না, পড়িয়েছি, নদী চ্যাপ্টার পড়ে নেবেন। তো এখান থেকে চলে এসেছে সহায়ক নদী একটা, সহায়ক নদীর পরে আরও দেখুন একটা, দুটো, তিনটা উপসহায়ক নদী চলে এসেছে। উপসহায়ক নদী সহায়কের সাথে মিক্স হয়েছে, মিক্স হয়ে গঙ্গার সাথে মিলিত হয়েছে। এখানেও উপসহায়ক নদী সহায়ক নদীর সাথে মিলিত হয়ে গঙ্গার সাথে মিলিত হয়েছে উত্তর দিকে এবং দক্ষিণ দিকে। একটা প্রায়দ্বীপীয় থেকে গেছে, প্রায়দ্বীপীয় থেকে একটা গঙ্গার সাথে মিলিত হয়েছে সহায়ক নদী, আর হিমালয় থেকে যেসব সহায়ক নদী এসেছে সেটাও গঙ্গার সাথে মিলিত হয়েছে। তাহলে প্রায়দ্বীপীয় এবং হিমালয় থেকে গঙ্গা নদীর সাথে উপসহায়ক এবং সহায়ক নদী মিলিত হয়ে বে অফ বেঙ্গল পড়েছে, ঠিক আছে? তো প্রতিটাতেই দেখুন, এটাও প্রায়দ্বীপ থেকে গেছে, প্রায়দ্বীপ থেকে উপসহায়ক নদী, তারপর সহায়কও পড়েছে, সহায়কের পরে কোথায় গেছে? গঙ্গা নদীতে মিলিত হয়েছে। এটা হিমালয় থেকে এসেছে, দেখুন সহায়ক নদী, তারপরে উপসহায়ক নদী, তারপর সহায়ক নদী এসে গঙ্গাতে মিলিত হয়েছে। এটাও প্রায়দ্বীপ থেকে সহায়ক নদী, উপসহায়ক নদী, তারপর সহায়ক নদীতে মিলিত হয়ে গঙ্গাতে মিশেছে প্রায়দ্বীপীয় থেকে। তারপরে এটা হিমালয় থেকে আবার উপসহায়ক নদী, আবার সহায়ক নদী এসে কোথায় মিশেছে? গঙ্গার সাথে মিলিত হয়ে বে অফ বেঙ্গল পড়েছে, রাইট? তো যদি দূর থেকে দেখি আমরা, তো মনে হবে, বা দূর থেকে দেখলে মনে হবে যে গাছপালা যে আছে না, গাছপালার পাতা টাতা যে শুকিয়ে যায় শাখার, তো এইরকম মনে হয় না দেখতে? বৃক্ষের মতো লাগে না? বৃক্ষের মতো দেখতে লাগে। এই জলক্ষেত্র কেন্দ্রটা বৃক্ষের মতো লাগে, গঙ্গার জলক্ষেত্র কেন্দ্রটা। তার জন্য এর নাম দিয়েছে ডেনড্রাইটিক বা বৃক্ষাকার, ডেনড্রাইটিক বা বৃক্ষাকার জল নির্গমন পদ্ধতি। বোঝা গেল? তাহলে কি নাম দিয়েছে? বৃক্ষাকার বা ইংলিশে ডেনড্রাইটিক জল নির্গমন পদ্ধতি। বুঝলেন ফ্রেন্ড? তো তো এক মিনিট ফ্রেন্ড, কালিটা চেঞ্জ করতে হবে। এবার দেখুন, ডেনড্রাইটিক বা বৃক্ষাকারের মতো লাগে এই গঙ্গার জলগ্রহণ ক্ষেত্রটা, তার জন্য নাম দিয়েছে ডেনড্রাইটিক বা বৃক্ষাকার জল নির্গমন ক্ষেত্র। তো উদাহরণটা আমি পরে বলে দিচ্ছি, ওকে? এবার দেখুন, রেডিয়াল মানে অপকেন্দ্রীয়। রেডিয়াল মানে কি? অপকেন্দ্রীয়। অপকেন্দ্রীয়র ইংরেজি হচ্ছে রেডিয়াল। অপকেন্দ্রীয় মানে হচ্ছে যে কোনো একটা উচ্চভূমি থেকে লাভা নির্গমন যে হয় না, উচ্চভূমি থেকে বের হয় কিছু, সেটাকে বলা হয় অপকেন্দ্রীয় বা রেডিয়াল। তো ধরে নেন এটা হচ্ছে প্রায়দ্বীপীয় অঞ্চলের একটা মালভূমি, রাইট? এটা ওই লাল 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 গোল দাগ আছে না, এটা 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 তো এটা হচ্ছে প্রায়দ্বীপীয় অঞ্চলের
একটা মালভূমি। তো উচ্চভূমি বা মালভূমি, তো কি হয় উচ্চভূমি থেকে কিছু কিছু নদী আছে, কি হয় একটা উত্তরের দিকে চলে গেল, হঠাৎ একটা উত্তর দিকে চলে যায়, একটা চলে গেল পূর্ব দিকে, একটা চলে গেল পশ্চিম দিকে, একটা চলে গেল দক্ষিণ দিকে। তো একেই বলা হয় রেডিয়াল বা অপকেন্দ্রীয়, রেডিয়াল বা অপকেন্দ্রীয়। বুঝা গেল? তো উত্তর দিকে কোন নদী গেল, দক্ষিণ দিকে কি গেল, এটা আমি পরে উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, আগে বুঝে যান জিনিসটা, আর বেশি কিছু নাই। অপকেন্দ্রীয় বা রেডিয়াল মানে এটাই যে একটা উচ্চভূমি থেকে 4-5টা নদী বা আরো ছোট ছোট নদী এইদিক ওইদিক, যেদিক কোনো নিশ্চিত রাস্তা নেই, যখন মন তখন এদিক ওই দিক দিয়ে চলে গেল, এদিক ওই দিক দিয়ে প্রবাহিত হতে থাকে, একে বলা হয় রেডিয়াল বা অপকেন্দ্রীয়। ওকে, তারপরে লাস্টে দেখুন, এবার হচ্ছে প্যারালাল বা সমান্তর জল নির্গমন বা জল নিকাশ পদ্ধতি। প্যারালাল মানে সমান, প্যারালাল বা সমান্তরাল জল নিকাশ পদ্ধতি। এবার কেমন প্যারালাল কেন বলেছে, সমান্তরাল কেন বলেছে? এটা হচ্ছে পশ্চিম ঘাট, ওয়েস্টার্ন ঘাট পর্বতমালা, এই যে কর্ণাটক, কেরালা, গোয়া, মহারাষ্ট্র, গুজরাট, এটা তারপরে মহারাষ্ট্র, তারপরে গোয়া, তারপরে কর্ণাটক, তারপরে কেরল, এখানে তামিলনাড়ু, তাই তো। তো এই ওয়েস্টার্ন ঘাটের যেসব নদী আছে, পশ্চিম ঘাটের যেসব নদী আছে, মেন সহেদ্রি এখান থেকে আছে, সহেদ্রির নদীগুলো খুব ছোট হয়। আর এখানে যে আছে ভ্রংশ ঘাটি দিয়ে দুটো নদী প্রবাহিত হয়েছে, কি কি? একটা হচ্ছে সাতপুরা যে ব্লক পর্বত নাই, সেটা ভ্রংশ ঘাটি, সাতপুরা বসে গেছে, বসে যাওয়ার ফলে এই সাতপুরা পর্বতের 3টা শ্রেণী আছে, কি কি? রাজপিপলা, মহাদেব, রাজপিপলা শ্রেণী, মহাদেব শ্রেণী, রাজপিপলা শ্রেণী, মহাদেব শ্রেণী, আর একটা হচ্ছে মাইকাল শ্রেণী। মাইকাল শ্রেণীর সবচেয়ে উচ্চতম শ্রেণী কোনটি? অমরকণ্টক। তো সেখান থেকে কি হয়েছে, উত্তর দিকে নর্মদা নদী, সাতপুরা রেঞ্জের উত্তর দিকে নর্মদা নদী উৎপন্ন হয়ে ভ্রংশঘাটির মাধ্যমে, এই যে এটা ধরে নেন নর্মদা, ভ্রংশঘাটির মাধ্যমে কোথায় পড়ে? খাম্বাতের খাড়িতে পড়ে। ওকে, তারপরে ইয়েতে পড়ে আরব সাগরে, প্রথমে খাম্বাতের ঘাটিতে পড়ে। ওই রকমই সাতপুরার দক্ষিণে ভ্রংশঘাটির মাধ্যমে কি বয়? তাপি নদী, যেটা এই মহাদেব থেকে সৃষ্টি হয়েছে, মহাদেব থেকে। ওকে, আর নর্মদা হচ্ছে অমরকণ্টক থেকে। তো মহাদেব থেকে সৃষ্টি হয়ে এটাও সমান্তরালভাবে তাপি নদী ভ্রংশঘাটির মাধ্যমে সাতপুরার দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে সাতপুরার দক্ষিণ দিকে মহাদেব পর্বতের বাইকাল বলে একটা মালভূমি আছে, মহাদেব শুধু না, মহাদেব পর্বতের বাইকাল একটা মালভূমি আছে, সেখান থেকে তাপি নদী উৎপন্ন হয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে খাম্বাতের ঘাটিতে পড়ে। যেহেতু খাম্বাতের খাড়িতে, ওয়েস্টার্ন ঘাটে 4টা নদী খাম্বাতের খাড়িতে পড়ে, তারপরে সব পড়ে আরব সাগরে, তাই না? তো 4টা হচ্ছে নর্মদা, তাপি, তারপরে আরো 2টো আছে, যাই হোক, তো 2টো উদাহরণ বুঝিয়ে দিলাম। তো এইভাবে তারপরে বৈতরণী আছে, তারপরে মাহি আছে, অনেক নদী আছে, যাই হোক, ছোট বড় তো অনেক আছে। তো দেখুন সমান্তরাল হয়েছে, এটাও সমান, 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 কেরাল সহ্যাদ্রি পর্যন্ত সমান। তো এরা একে অপরকে টাচ করছে না, কেন? যে খুব ছোট নদী, এরা উদ্গম স্থল থেকে মোহনা পর্যন্ত খুব ছোট নদী এবং তীব্র গতিতে বয়, কোনো রাস্তা চেঞ্জ করে না। ওই জন্য জলপ্রপাত এখানে বেশি পাওয়া যায়, এবং জলপ্রপাতের ফলে টারবাইন লাগিয়ে জলবিদ্যুৎও উৎপন্ন অনেক করা হয়, এর আগে চ্যাপ্টারে বুঝিয়েছি, তাই না? তো খুব তীব্রগামী, পশ্চিম ঘাট থেকে এগুলো খুব তীব্রগামী, মানে উদ্গম স্থল থেকে মোহনা পর্যন্ত এদের দীর্ঘতম খুব কম, কোনোটা 1400 মিটার, কোনোটা 1000 মিটার, কোনোটা 900 মিটার, এইরকম। কিন্তু গঙ্গা 2525 কিলোমিটার, তাই না? আর এগুলো কত হাইস্ট, যেমন গোদাবরী 1465 কিলোমিটার, গোদাবরী তো ওই দিকে গেছে, রাইট? তো ওই রকমই এরা কোনোটা 900 কিলোমিটার, কোনোটা 1000 কিলোমিটার, কোনোটা 1100 কিলোমিটার, কোনোটা 800 কিলোমিটার, এরকম ছোট ছোট নদী। তো উদ্গম স্থল থেকে নিয়ে পুরো তীব্রভাবে প্রবাহিত হয়, কিন্তু কেউ কাউকে টাচ করে না, তার জন্য এদের নামকরণ করা হয়েছে প্যারালাল বা সমান্তরাল জল নির্গমন পদ্ধতি। ওকে, প্যারালাল বা সমান্তর জল নির্গমন বা জল নিকাশ পদ্ধতি,
বোঝা গেল? তাহলে যদি বলে প্যারালাল বা সমান্তর বা জল নির্গমন বা জল নিকাশ পদ্ধতির একটি নদীর উদাহরণ দিন, এবার 4টা অপশন দিয়ে দিল, ঠিক আছে, দিয়ে দিল পূর্ব দিকে দিয়ে দিল যে গোদাবরী, মহানদী, কৃষ্ণা, কাবেরী এবং একটা দিয়ে দিল নর্মদা। তাহলে কোনটা দিবেন? নর্মদা, রাইট? বা তাপি দিয়ে দিল তো তাপি, বৈতরণী দিল বৈতরণী, পেরিয়ার দিল পেরিয়ার, জোয়ারি দিল জুয়ারি গোয়ার, মান্ডবী দিল মান্ডবী, যেটা দেবেন সেটাই। ওকে, তো এই জন্য একে প্যারালাল বা সমান্তরাল জল নিকাশ পদ্ধতি বলা হয়। তো আশা করি বুঝে গেছেন। ড্রেনেজ প্যাটার্নকে 5 ভাগে ভাগ করা হয়, 5 ভাগ বুঝিয়ে দিলাম ভালোভাবে। এবার আমি উদাহরণ দিচ্ছি। ওকে ফ্রেন্ডস, তো আর বোঝাবার দরকার নেই, এবার শুধু উদাহরণগুলো পারলে নোট ডাউন করতে পারেন, আর না হলে শুনে নেবেন লাস্টের দিকে। ওকে, তো এই যে অ্যান্টিসিডেন্ট বা পূর্ববর্তী নদীর তো উদাহরণ দিয়েছি। সিন্ধু, এটা সিন্ধু নদী কেবলমাত্র হিমালয়ে দেখা যায়। অ্যান্টিসিডেন্ট জল নির্গমন পদ্ধতি শুধু হিমালয়ে দেখা যায়। একটা সিন্ধু নদী, তারপরে হচ্ছে স্যাটেলাইট নদী, ব্রহ্মপুত্র নদী আর গঙ্গা নদী। গঙ্গাও পূর্ববর্তী নদী, যেহেতু ও কেটেছে কাকে কাকে, গ্রেটার হিমালয়কে কাটেনি, পুরো হিমালয়কে কাটেনি, কিন্তু সিন্ধু, ব্রহ্মপুত্র এবং স্যাটেলাইট পুরো হিমালয়কে কেটেছে, কিন্তু গঙ্গা কাটেনি। গঙ্গা কেটেছে শুধু গ্রেটার হিমালয় থেকে উৎপন্ন হয়ে লঘু হিমালয় এবং শিবালিক হিমালয়কে কেটেছে, ঠিক আছে? তার জন্য সেও পূর্ববর্তী নদী, এটা মনে রাখুন, অনেক কেউ কনফিউশন হয়ে যায়। ওকে, তো গঙ্গাও হচ্ছে পূর্ববর্তী নদী। তাহলে কেবলমাত্র হিমালয়ে দেখা যায় অ্যান্টিসিডেন্টের উদাহরণ। তো অ্যান্টিসিডেন্টের উদাহরণ হচ্ছে 4টা নদী। কি কি? পূর্ববর্তী নদীর উদাহরণ হচ্ছে 4টা নদী। কি কি? সিন্ধু নদী, মনে রাখুন, সিন্ধু নদী, স্যাটেলাইট নদী, ব্রহ্মপুত্র নদী, গঙ্গা নদী। কমপ্লিট অ্যান্টিসিডেন্টের উদাহরণ। তারপরে দেখুন, এই যে আফ্রিকান প্লেট থেকে ইন্ডিয়ান প্লেট গেল, দিয়ে লাভা নির্গত হয়, প্রায়দ্বীপে অঞ্চল সৃষ্টি করলো। তো এর উদাহরণ একে বলা হয় সুপার ইম্পোস্ট নদী বা অধ্যারোপিত জল নিকাশ পদ্ধতি। তো অধ্যারোপিত জল নিকাশ পদ্ধতির উদাহরণ কি কি? সুপার ইম্পোস্ট নদীর উদাহরণ কোনগুলো নদী? তাহলে অধ্যারোপিত নদী পাওয়া যায় প্রায়দ্বীপীয় অঞ্চল থেকে, প্রায়দ্বীপ অঞ্চল থেকে বের হয়। তো প্রায়দ্বীপীয় অঞ্চল থেকে কোন কোন নদী, সেগুলো তো বুঝতেই পারছেন, আশা করি পড়িয়েছি, জানেন, তবুও বলে দিচ্ছি উদাহরণ, শুনে নেন ভালো করে। চম্বল নদী, এখানে আর আঁকাইনি, জায়গা নেই, আমি মুখে বলে দিচ্ছি। চম্বল নদী, সোন নদী, ওই গঙ্গায় গিয়ে মিশ হয় সোন নদী, অমরকণ্টক থেকে উৎপন্ন হয়, রাইট? সোন নদী। তারপর দামোদর, যেটা দামোদর ওই হুগলির পাশে আছে, ভ্রংশ ঘাটি থেকে, যেটা ছোটনাগপুর মালভূমি থেকে যে দামোদর বেরিয়েছে, তো ওটাও প্রায়দ্বীপীয় অঞ্চলের অংশ, ছোটনাগপুর। তো যদি বলে পূর্বঘাটের এমন একটি নদী আছে যেটা ভ্রংশ ঘাটিতে প্রবাহিত হয়, ওর নাম কি? তাহলে দামোদর নদী। পূর্বঘাটের দামোদর নদী আর পশ্চিম ঘাটের 2টো নদী, তাপি নদী আর নর্মদা নদী। এই 3টা হচ্ছে ভ্রংশঘাটি নদী। তো পূর্ব ভারতের দামোদর নদী আর পশ্চিম ঘাটের তাপি নদী বা এবং নর্মদা নদী। ওকে, মনে রাখুন ভালোভাবে। তাহলে চম্বল নদী হলো, সোন নদী হলো, দামোদর নদী, নর্মদা নদী, তাপি নদী। এই যে দেখুন, দামোদর, নর্মদা, তাপি, 3টাই আছে এখানে, মানে বংশঘাটিতে প্রবাহিত হচ্ছে। গোদাবরী নদী, কৃষ্ণা নদী, সবটি নদী প্রায়দ্বীপীয় অঞ্চলের। ওকে, তাহলে সুপার ইম্পোস্ট বা অধ্যারোপিত জল নিকাশ নদীর উদাহরণ হচ্ছে চাম্বাল নদী, সোন নদী, দামোদর নদী, নর্মদা নদী, তাপি নদী, গোদাবরী নদী, কৃষ্ণা নদী। কমপ্লিট, বুঝে গেছেন? এবার দেখুন রেডিয়াল, এই যে অপকেন্দ্রীয়। তো রেডিয়াল নদীর উদাহরণ কি? রেডিয়াল নদী, এখান থেকে কোন কোন নদী বেরিয়েছে? এই যে রেডিয়াল বা অপকেন্দ্রীয় থেকে। তাহলে অপকেন্দ্রীয় নদী কোথায় দেখা যায়? অমরকণ্টক মালভূমি এবং রাঁচির মালভূমির মধ্য থেকে পাওয়া যায়। এটা অমরকণ্টক এবং রাঁচির মালভূমি থেকে বের হয়। অমরকণ্টক
বা রাঁচির মালভূমি থেকে নদীগুলো বের হয়। ওকে, তাহলে এটা অমরকণ্টক থেকে বেরিয়েছে এই নদী, রাইট, যেটা সোন নদী, ঠিক, অমরকণ্টক থেকে বেরিয়েছে। তাহলে এটা হচ্ছে রাঁচির মালভূমি, আর রাঁচির মালভূমি থেকে যেসব নদী বেরোয় সেটাকেই বলা হয় রেডিয়াল বা অপকেন্দ্রীয় জল নির্গমন পদ্ধতি। বোঝা গেল? কমপ্লিট? আর কিছু নেই? অসুবিধা আছে কি? অসুবিধা থাকলে কমেন্ট করবেন। ওকে, এবার বৃক্ষাকার নদীর উদাহরণ কি? বৃক্ষাকার নদী কোথায় দেখা যায়? বৃক্ষাকার নদী দুই দিকে দেখা যায়। একটা হচ্ছে উত্তর ভারতের সমভূমিতে, একটু আগে বললাম, গঙ্গা নদীর দ্বারা, এবং দক্ষিণ ভারতের গোদাবরী নদীর দ্বারা। মানে গঙ্গা নদীতেও বৃক্ষাকার আকারের নদী দেখা যায়, এবং প্রায়দ্বীপীয় অঞ্চলের দক্ষিণ দিকের প্রায়দ্বীপীয় অঞ্চলের গোদাবরী নদীও বৃক্ষাকার জল নির্গমন পদ্ধতির দ্বারা জল নির্গত করে। তাহলে গোদাবরী নদী, কৃষ্ণা নদী, কাবেরী এরাও বৃক্ষাকার নদী, মানে ডেনড্রাইটিক বা বৃক্ষাকার নদীর উদাহরণ। আর হিমালয়ের তো হচ্ছে গঙ্গা নদী। ওকে, তাহলে হিমালয়ের গঙ্গা নদী এবং দক্ষিণ ভারতের প্রায়দ্বীপীয় অঞ্চলের, যেমন এই যে দেখুন দক্ষিণ প্রায়দ্বীপীয় অঞ্চল থেকে গেছে, তাহলে এখানে কৃষ্ণা, কাবেরী, গোদাবরী এইসব যাবে বৃক্ষাকার এইসব নদী, আর হিমালয় থেকে গঙ্গা, যমুনা এইসব হচ্ছে বৃক্ষাকার নদী। ওকে, তাহলে এইসব নদী হচ্ছে বৃক্ষাকার নদীর উদাহরণ, মানে গাছের শাখার মতো, রাইট। একে বলা হয় ডেনড্রাইটিক বা বৃক্ষাকার জল নিকাশ পদ্ধতি নদীর। কমপ্লিট? তো এবার দেখুন, এবার হচ্ছে ইন্টারমিটেন্ট বা বিলুপ্ত নদীর জল নিকাশ। তো এটা তো একবারই বুঝে গেছেন, উদাহরণ দিয়ে দিয়েছি। যেমন গঙ্গা নদী বা ব্রহ্মপুত্র নদী বা যমুনা নদী, যেসব নদী হিমালয় থেকে বয়ে আছে, কাদা, বালি, পাথর, বোল্ডার বয়ে নিয়ে এসে যেখানে ঢালু কম সেখানে এসে নিক্ষেপ করে দেয়। নিক্ষেপ করার ফলে ছিদ্রের মাধ্যমে জল প্রবাহিত হতে থাকে, দিয়ে আরব সাগরে পড়ে, আর সিন্ধু নদী আরব সাগরে পড়ে, আর স্যাটেলাইট। আর ব্রহ্মপুত্র নদী আর গঙ্গা নদী কোথায় পড়ে? ওই যেখানে শিলাখণ্ড জমা করে দেয়, যেখানে ঢাল কম, জমা করার ফলে ছিদ্রের মাধ্যমে যে জল প্রবেশ করে, তারা পড়ে কি কোথায়? ব্রহ্মপুত্র এবং গঙ্গা নদী, সেটা বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগরে পড়ে। তাহলে গঙ্গা এবং ব্রহ্মপুত্র, সিন্ধু, স্যাটেলাইট এরাই হচ্ছে বিলুপ্ত নদীর উদাহরণ। ওকে, কমপ্লিট? বোঝা গেল? তাহলে একে বলা হয় ইন্টারমিটেন্ট বা বিলুপ্ত নদীর জল নির্গমন পদ্ধতি, রাইট। তারপরে এটা তো বুঝিয়ে দিলাম, রাইট, সুপার ইম্পোস্ট বুঝিয়ে দিলাম, প্রায়দ্বীপীয় নদী। তারপরে প্যারালাল বা সমান্তরাল জল নিকাশ বা জল নির্গমন নদীর উদাহরণ। এবার উদাহরণ কি কি? উদাহরণ বলে দিলাম, নর্মদা, তাপি ব্রহ্মপুত্রের মাধ্যমে প্রবাহিত হয়। তারপরে আমি বলে দিচ্ছি, স্টেট ওয়াইজ বলে দিচ্ছি। গুজরাটের হচ্ছে সতরাঞ্জ নদী, ঠিক আছে, সতরাঞ্জ নদী, মাদার নদী। গুজরাটের দুটো নদী, সতরাঞ্জ নদী, মাদার নদী। গোয়ার হচ্ছে মান্ডবী নদী, জোয়ারি নদী। আর পানাজি মান্ডবী নদীর তীরে অবস্থিত। গোয়ার রাজধানী পানাজি যেটা আছে সেটা মান্ডবী নদীর তীরে অবস্থিত। ওকে, মনে রাখুন। তাহলে গোয়া রাজ্যের কোথায় হচ্ছে? এখানে গোয়া আছে ধরে নেন, এখানে তো গুজরাটের বলে দিলাম, গুজরাটের সতরাঞ্জ নদী এবং মাদার নদী। আর গোয়ার হচ্ছে মান্ডবী নদী, যেটাতে মান্ডবী নদী পানাজি সিটি মান্ডবী নদীর তীরে অবস্থিত, মান্ডবী নদীর তীরে। তারপর হচ্ছে জোয়ারি নদী। ওকে, আর কর্ণাটকার হচ্ছে, এটা হচ্ছে কর্ণাটকা এখান থেকে, রাইট। তো কর্ণাটকার হচ্ছে শরাবতী নদী, গঙ্গাবলী নদী, শরাবতী নদী, গঙ্গাবলী নদী, মানে শরাবতী নদী, গঙ্গাবলী নদী। এটা হচ্ছে সহ্যাদ্রি অঞ্চল, সহ্যাদ্রি। ওকে, আর কেরালাটা হচ্ছে মালাবার অঞ্চল, আর তামিলনাড়ু হচ্ছে করমণ্ডল উপকূল। ওকে, তাহলে সহ্যাদ্রি অঞ্চলের নদী দেখে নেন, খুব ছোট ছোট। তাহলে সহ্যাদ্রি হচ্ছে কোথায়? কর্ণাটক আর কেরালার মধ্যে। তাহলে শরাবতী নদী, গঙ্গাবলী নদী কর্ণাটকা পড়ে, আর কেরালার হচ্ছে ভারতপুজা নদী। এই যে কেরালা, ভারতপুজা, এটা কেরালা, এখান থেকে এই তিনটা নদী। ভারতপুজা নদী, রাইট, ভারতপুজা নদী, পেরিয়ার নদী, পাম্বান নদী, রাইট।
তাহলে এটা কেরালা ধরে নেন, ভারতপুজা নদী, পেরিয়ার নদী, পাম্বা নদী। তো ভারতপুরা যদি বলে কেরালা সবচেয়ে বড় নদী কোনটি, তাহলে কেরালা সবচেয়ে বড় নদী হচ্ছে ভারতপুজা নদী। ওকে, অনেক কেউ পেরিয়ার করে দেয়, পেরিয়ার কিন্তু বড় না, ভারতপুজার থেকে ছোট। তাহলে কেরালা সবচেয়ে বড় নদীর নাম হচ্ছে ভারতপুজা নদী, যেটা সহ্যাদ্রি অঞ্চলে আছে, পশ্চিমঘাটের সহ্যাদ্রি অঞ্চলে আছে, সহ্যাদ্রি বলা হয়। সহ্যাদ্রি তো কর্ণাটক থেকে, আর কেরালাকে বলা হয় মালাবার উপকূলে আছে। ওকে, সরি, সহ্যাদ্রি হচ্ছে কর্ণাটকের উপর, কর্ণাটক থেকে উপরে, আর এটা হচ্ছে মালাবার উপকূল, কেরালা। ওকে, তাহলে মালাবার উপকূলের সবচেয়ে বড় নদী কোনটি, বা কেরালার ভারতপুজা নদী। তারপরে হচ্ছে পেরিয়ার। ওকে, তো পেরিয়ারের নদীর তীরে ফরেস্ট আছে একটা, সেই ফরেস্টে কী পাওয়া যায়, হাতি পাওয়া যায়। ইম্পর্টেন্ট, খুব আসে পেরিয়ারের হাতি। যদি বলে মালাবার অঞ্চলে মালাবার অঞ্চল কোন জন্তুর জন্য বিখ্যাত, তাহলে হাতির জন্য বিখ্যাত। কোন নদীর তীরে মালাবার অঞ্চল আছে, তাহলে কেরালার পেরিয়ার নদীর তীরে আছে। ওকে, তারপরে হচ্ছে লাস্টেরটা হচ্ছে আপনার পাম্বান নদী। ওকে, তাহলে ভারতপুজা নদী, কেরালার ভারতপুজা নদী সবচেয়ে বড় নদী। তারপর হচ্ছে পেরিয়ার নদী, যেখানে হাতি পাওয়া যায়। তারপর হচ্ছে পাম্বান নদী। বোঝা গেল ফ্রেন্ডস? আশা করি বুঝে গেছেন। আর এর আগে তো বলেছি, তবু একটু বলে দিই, যেটা সহ্যাদ্রি অঞ্চলে কর্ণাটক আছে না, কর্ণাটকের শারাওয়াতি যেটা নদী আছে, শারাওয়াতি, রাইট? এর আগে বুঝিয়েছি, পারলে ভিডিওটা দেখে নেবেন, যদি কেউ না দেখে থাকেন তো দেখে নেবেন। তাহলে কর্ণাটকের শারাওয়াতি নদীর তীরে যোগ জলপ্রপাত বা গারসপ্পা জলপ্রপাত বা মহাত্মা গান্ধী জলপ্রপাত অবস্থিত। তাহলে তিনটা নাম আছে, ওর তিনটা নামই মনে রাখা দরকার। কেন, অনেক সময় কনফিউশন হয়ে যায়, যোগ না দিয়ে গারসপ্পা দিবে, গারসপ্পা না দিবে মহাত্মা গান্ধী জলপ্রপাত দিবে। যদি বলে যোগ জলপ্রপাত কোথায় অবস্থিত বা কোন নদীর তীরে, তাহলে কর্ণাটকের শারাওয়াতি নদীর তীরে অবস্থিত। যদি বলে গারসপ্পা জলপ্রপাত কোথায় অবস্থিত, তাহলে কর্ণাটকের শারাওয়াতি নদীর তীরে অবস্থিত। যদি বলে মহাত্মা গান্ধী জলপ্রপাত অবস্থিত কোথায়, তাহলে কর্ণাটকের শারাওয়াতি নদীর তীরে অবস্থিত। যদি বলে যোগ জলপ্রপাত বা গারসপ্পা জলপ্রপাত বা মহাত্মা গান্ধী জলপ্রপাতের উচ্চতা কত, তাহলে 271 মিটার। ওকে, এগুলো তো করিয়েছি, তবুও হালকা বলে দিলাম। ওকে, তো কিছু আবার কনফিউশন আছে, কেউ বলে কুঞ্চিকল জলপ্রপাত সবচেয়ে উঁচু, কিন্তু অ্যাকচুয়ালি এটা ভুল। কুঞ্চিকল জলপ্রপাত উঁচু না। যোগ জলপ্রপাত বা গারসপ্পা জলপ্রপাত বা মহাত্মা গান্ধী জলপ্রপাত, যেটা কর্ণাটকের শারাওয়াতি নদীর তীরে আছে, সেটা হচ্ছে সবচেয়ে উঁচু, 271 মিটার। ঠিক আছে, কিন্তু কুঞ্চিকল জলপ্রপাত যেটা আছে সেটা কেমন উঁচু বলে দিচ্ছি। পর্বত থেকে বয়ে আসছে, এইভাবে বয়ে আসছে, আমি একটু দেখিয়ে দিই। যেমন ধরে নেন যোগ জলপ্রপাত যেমন আছে, যোগ বা গারসপ্পা বা মহাত্মা গান্ধী জলপ্রপাত যেমন আছে, রাইট? ওটা এরকম আছে, তীব্র পশ্চিমঘাটের তীব্র ঢাল থেকে পশ্চিমঘাটের সহ্যাদ্রি অঞ্চলের নদীগুলো তীব্র, পশ্চিমঘাটে ছোট ছোট নদী, উদ্গম স্থল থেকে মোহনা পর্যন্ত পুরো তীব্র। আর পূর্বঘাটের নদীগুলো অনেক লম্বা হয়, আস্তে আস্তে যায়, এভাবে যেতে যেতে বে অফ বেঙ্গল পড়ে, রাইট? তো যেহেতু তীব্র ঢাল, তাহলে এখান থেকে জল আসছে ধরুন, রাইট? এখান থেকে জল আসছে পশ্চিমঘাটে, জল এসে কোথায় পড়বে, এইভাবে ডাইরেক্ট এই গর্তে পড়বে না? এটা গর্ত করে দিই একটু, তাহলে এই গর্তে পড়বে, রাইট? এই গর্তে জল পড়লো, তাহলে এই গর্ত থেকে নিয়ে এখান থেকে কত কিলোমিটার, 271 কিলোমিটার। একে কি বলা হয়, যোগ জলপ্রপাত বা গারসপ্পা জলপ্রপাত বা মহাত্মা গান্ধী জলপ্রপাত। কোথায় আছে, কর্ণাটকের শারাওয়াতি নদীর তীরে। ওকে, আর কুঞ্চিকল যেটা হচ্ছে কি, কুঞ্চিকল কেমন, কুঞ্চিকলটা কোথায় দেখাবো, এটা মিটিয়ে দিই নাকি ফ্রেন্ড, এক মিনিট। এবার কুঞ্চিকলের সিস্টেমটা আমি বুঝিয়ে দিচ্ছি। ওই জন্য অনেকে কুঞ্চিকাল করে দেয়, কেউ কুঞ্চিকাল করে দেয়, অনেকেও ওটা ভুল, কুঞ্চিকাল না। কুঞ্চিকালটা পর্বতের পরিস্থিতি অনুসারে, মানে ভারতের সবচেয়ে উঁচা, এবং যদি বলে ভারতের সবচেয়ে উঁচা সোজা জল পড়ে সেটি কোনটি, সেটা হচ্ছে যোগ জলপ্রপাত বা গারসপ্পা জলপ্রপাত বা মহাত্মা গান্ধী জলপ্রপাত।
আর যদি বলে ভারতের সবচেয়ে উঁচা পরিস্থিতি জলপ্রপাত কোনটি, তাহলে কুঞ্চিকল হবে। যদি বলে ভারতের সবচেয়ে উঁচা পরিস্থিতি জলপ্রপাত কোনটি, তাহলে হবে কুঞ্চিকাল জলপ্রপাত। ওকে, তো কুঞ্চিকালটা কেমন আমি বলে দিচ্ছি। কুঞ্চিকাল এরকম, ধরে নেন এটা পর্বতমালা, হিমালয় পর্বতমালা। তো হিমালয় পর্বতমালা এরকম থাকে, এরকম 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 থাকে, রাইট? অতটা তীব্র থাকে না। তো এখান থেকে নদী আসলো, দিয়ে এখানে একটা জলপ্রপাত করলো, তো এটা কত হবে? 50 মিটার। আবার এখান থেকে আসলো, এটা হলো 100 মিটার। আবার এখান থেকে আসলো, এটা হলো 25 মিটার। আবার এখান থেকে আসলো, এটা হলো 10 মিটার। আবার এখান থেকে আসলো, এটা 7 মিটার। তো টোটালটা মিলে দেখা গেল যে হয়তো 165 মিটার হচ্ছে, এইরকম। তো এইরকম হচ্ছে, ঠিক আছে? তাহলে টোটালটা যদি ধরা যায়, তাহলে 271 থেকে বেশি হবে। আমি ভুল বললাম, 165 না, 271 থেকে বেশি কিলোমিটার হবে জলপ্রপাত, বেশি মিটার হবে, কিলোমিটার না, মিটার। তাহলে যদি বলে যে ভারতের সবচেয়ে উঁচা পরিস্থিতি জলপ্রপাত কোনটি, উঁচু পর্বতমালার জলপ্রপাত কোনটি টোটাল মিলে, তাহলে হবে কুঞ্চিকল। আর যদি সোজা বলে যে সোজা জল পড়ে, ভারতের সবচেয়ে উঁচা জায়গা যেখান থেকে সোজা জল পড়ে, সেটি কোন জলপ্রপাত, তাহলে ভারতের সবচেয়ে উঁচু জলপ্রপাত হলো যোগ জলপ্রপাত বা কারসোপা জলপ্রপাত বা মহাত্মা গান্ধী জলপ্রপাত। বোঝা গেল? আর এটা হচ্ছে কুঞ্চিকল জলপ্রপাত পর্বত অনুসারে, এখানে 10 মিটার, এখানে 50 মিটার, এখানে 50 মিটার, এখানে 200 মিটার, এইভাবে কুঞ্চিকল বড় পর্বত অনুসারে। আর এক জায়গায় শুধু এখান থেকে নিয়ে তীব্র ঢালে যেটা বয়, এটা হচ্ছে যোগ জলপ্রপাত 271 মিটার। ওকে, বোঝা গেল ফ্রেন্ডস? তাহলে অপশানে যদি থাকে কুঞ্চিকাল, তো কুঞ্চিকাল করবেন না, কোশ্চিন দেখে কুঞ্চিকাল করবেন। যদি বলে পর্বত থেকে নিচু অবধি, মানে উদ্গমস্থল থেকে মোহনা অবধি সবচেয়ে উঁচু জলপ্রপাত কোনটি, তাহলে হবে কুঞ্চিকল জলপ্রপাত। আর যদি বলে যে এক জায়গায় শুধু সোজা জল পড়ে, সেইটি ভারতের সবচেয়ে সোজা জল পড়ে, সেই জলপ্রপাতটির নাম কি সবচেয়ে, যেটা ভারতের উচ্চতম জলপ্রপাত, তার নাম হচ্ছে যোগ জলপ্রপাত বা কারসোপা জলপ্রপাত বা মহাত্মা গান্ধী জলপ্রপাত। সেটা কোথায় আছে? কর্ণাটকের সারাবতী নদীর তীরে। তো যেহেতু আরেকটা জিনিস বলে দিই, একবার বলেছি, এটা মিটিয়ে দিই। তো একটা কোশ্চিন জাগতে পারে, একবার তো বুঝিয়েছি, একটা কোশ্চিন জাগতে পারে যে ভারতের পূর্ব দিকে, মানে ইস্টার্ন ঘাটে, ভারতের পূর্ব দিকে জলপ্রপাতের মাধ্যমে কেন বিদ্যুৎ উৎপন্ন কম হয়, অনেক কম হয়, এবং পশ্চিম ঘাটে যেহেতু নদী তো আছে কিন্তু নদীর জল অত থাকে না, কিন্তু পশ্চিম ঘাটে জলপ্রপাত এত কেন, পশ্চিম ঘাটে জলপ্রপাতের মাধ্যমে বেশি জলবিদ্যুৎ কেন উৎপন্ন হয়? তো কারণ হচ্ছে পশ্চিম ঘাটে এইরকম একদম তীব্র, আর এটা হচ্ছে পূর্ব ঘাট, তো তীব্র। এখান থেকে যখন জল প্রবাহিত হয় তো পুরো স্পিডে যায় স্রোত। তো সায়েন্টিস্টরা কী করলো, যদি যত স্রোত তীব্র হবে, এখানে যদি আপনি যান তাহলে আপনাকে খুঁজে পাওয়া যাবে না, এরকম ব্যাপার, হাড্ডি ফাড্ডি কিচ্ছু থাকবে না, এত স্পিড। তো এখানে যদি টারবাইন যন্ত্র লাগা যায়, এভাবে গোল করে দিয়ে এরকম করে দেন একটা চক্র, তাহলে এই টারবাইন যন্ত্র কী করবে, যত স্পিডে স্রোত আসবে, যেহেতু ওয়েস্টার্ন ঘাটের জল উদ্গম স্থল থেকে, সহ্যাদ্রি অঞ্চলের জল উদ্গম স্থল থেকে মোহনা অবধি খুবই তীব্র, ওয়েস্টার্ন ঘাটের পর্বতমালা থেকে খুবই তীব্র হয়, ছোট ছোট নদী। তো এটা ঘুরতে থাকবে, যত ঘুরবে তত বিদ্যুৎ বিদ্যুৎ উৎপন্ন হবে, আর বিদ্যুৎ উৎপন্ন হলে আমরা লাইন পাবো, আর লাইন পেলেই পারে আমরা ওই পাংখা থেকে বাতাস পাবো, রাইট? তো এইভাবে জলবিদ্যুৎ উৎপন্ন হয়েছে, ওই জন্য বেশি পশ্চিম ঘাটে জলবিদ্যুতের মাধ্যমে কারেন্ট প্রবাহিত হয়। আর পশ্চিম ঘাটে যেহেতু তীব্র না, ঢাল কম, তার জন্য এখানে টারবাইনের সাহায্যে জল উৎপন্ন করা মুশকিল, খুব কম, হয়তো এক জায়গায় আছে। তার জন্য এখানে তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে, তাপবিদ্যুৎ কেন্দ্র কয়লার মাধ্যমে। বোঝা গেল ফ্রেন্ড? তাহলে তীব্র যেখানে
যেখানে তীব্র স্রোত বয় সেখানে জলবিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব, যেখানে তীব্র স্রোত হয় না সেখানে জলবিদ্যুৎ করা অসম্ভব, সেখানে তাপবিদ্যুৎই সম্ভব। বুঝলেন ফ্রেন্ড? তো এটা একটু আমি বাড়িয়ে বললাম, আর দরকার নেই। তো তাহলে ড্রেনেজ প্যাটার্ন দারুণ করে বুঝিয়ে দিলাম, আশা করি এখান থেকে মিস্টেক হবে না, বুঝে গেছেন। তো ফ্রেন্ডস, আপনারা লাইক করুন, সামনে এসএসসি আছে, স্কুল সার্ভিস কমিশন, খুব ইম্পর্টেন্ট, ডিপলি কোয়েশ্চেন আসবে, মানে নেট সেটের মতো কোয়েশ্চেন আসবে। আমি যেভাবে পড়াচ্ছি এভাবে পড়ুন, ড্রেনেজ সিস্টেম, আর ভুলবেন কি বলুন তো, যেভাবে পড়ালাম অসম্ভব ভোলা, মুখস্থবিদ্যাগুলো থাকবে না, যেভাবে বুঝালাম এক দুবার দেখলে মেমোরিতে ঢুকে যাবে, যদি বয়স্ক হয়ে যান তবুও ভুলবেন না, আমি তো ভুলবো না নিজে, তো আপনারা তো আছেনই, আমি নিজেই ভুলবো না যতটা বললাম। ওকে, আর মানচিত্রের মাধ্যমে এমনিও বুঝে যাবেন, ছবির মাধ্যমে বুঝে যাবেন, যদিও আমি ভুল করি, ভুল হতেও পারে, তাহলে নিজেই বুঝে যাবেন যে না এটা হবে ছবির মাধ্যমে। ওই জন্য জিওগ্রাফিতে মাস্ট বি ম্যাপ দরকার, প্রথমে মুখস্থ বিদ্যা চলানো জিওগ্রাফি। ওই জন্য বলছি এখনও টাইম আছে, এসএসসি চলেছে, স্কুল সার্ভিস কমিশন, যদি চাকরি নেওয়ার মন থাকে তাহলে ফ্রি অফ কস্ট এবং সোশ্যাল ওয়ার্কের সাথে আমি পড়াই, কোনো কোচিং সেন্টার যাওয়ার দরকার নেই, পয়সা খরচা করার দরকার নেই, শুধু একটা অ্যান্ড্রয়েড মোবাইল লাগবে ছোটো মোটো, আর মাসে তো রিচার্জ করতে হবে, আজকাল তো গরিব ধনী সবাই করতে পারে, কোনো ব্যাপার না। আর কোচিং সেন্টার তো জানেন কত টাকা লাগে, শুধু নোট দিয়ে ভর্তি করে দেবে, কোনো লাভ নেই। আমি যেভাবে পড়াচ্ছি এভাবে পড়ে যান, রেজাল্টের পরে তখন আমাকে দেখবেন, আপনারাই মিষ্টি নিয়ে আসবেন। ওকে, যেভাবে আমি পড়াচ্ছি যদি পড়েন। তো ওই জন্য বলছি ফ্রেন্ডরা, এখনই ফ্রি অফ কস্টে পড়ে নেন, এক তো ফ্রি অফ কস্ট, আর তার মধ্যে সোশ্যাল ওয়ার্কও বলা যায় একে, আমি চাই যেন সবাই পাস করুক, আর ভিতরে জিওগ্রাফি ভরে দিতে চাই আমি। ওকে, তো ওই জন্য বলছি এখনও টাইম আছে, সাবস্ক্রাইবটা করে রাখুন, লাল বাটন সাবস্ক্রাইবটা করে রাখুন, কেন এখনও আপলোড হয়ে যাবে ভিডিওটা, ঠিক আছে, কিছুক্ষণের মধ্যেই। আমি যত তাড়াতাড়ি পারবো ইন্ডিয়ান জিওগ্রাফি শেষ করব, এখনও অনেক বাকি আছে। এরপরে চলবে কি, আপনার লেক সম্বন্ধে পড়িয়ে দেবো একটা চ্যাপ্টার, লেক হ্রদ সম্বন্ধে, তারপরে শুরু হবে মৌসুমি চ্যাপ্টার, আপনাদের ইম্পর্টেন্ট চ্যাপ্টার ক্লাইমেট, যেটা মৌসুমি চ্যাপ্টার, ঘূর্ণিঝড় কীভাবে হয়, কালবৈশাখী কীভাবে হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো কীভাবে হয় সব কিছু ছবির মাধ্যমে হবে, তারপরে সয়েল হবে, মাটি, এইসব ব্যাপক চ্যাপ্টার আছে, ঠিক আছে। তো পুরো এসএসসিটাকে আমি কভার করে দেবো। ওই জন্য বলছি কাইন্ডলি আমাকে মোটিভেট করার জন্য লাইক করুন, কমেন্ট করুন, যত বলুন শেয়ার করুন, এবং কাইন্ডলি সাবস্ক্রাইবটা করে রাখুন, যাদের পড়ার ইচ্ছা জিওগ্রাফি, সাবস্ক্রাইবটা করে রাখুন এবং বেল আইকন প্রেস করে রাখুন। ওকে ফ্রেন্ড, তাহলে যখন আমি ভিডিও ছাড়বো আপনারা তাড়াতাড়ি পেয়ে যাবেন, মানে এখনই ভিডিও ছাড়বো এখনই চলে যাবে আপনাদের মোবাইলে। তো কোনো কোচিং যাওয়ার দরকার নেই, আজকাল ডিজিটালের মতোই পড়তে হবে, ওই আগের মতো কোশ্চেন আসবে না, পুরো খুঁটিয়ে ডিজিটালের মতোই কোশ্চেন আসবে, পুরো ডিপ আসবে। আর মানচিত্র মাধ্যমে যদি করেন তাহলে আশা করি একটাও ছুটবে না, বুঝলেন। যদিও 4টা অপশনের মধ্যে মনে পড়ে না, তো মানচিত্র একবার ঘুরিয়ে দেখবেন পরীক্ষা হলে, তো আইডিয়াতেও করতে পেরে যাবেন যে না এটা হবে না এটা হবে, দেখবেন বাড়িতে এসে অ্যান্সার হয়ে গেছে। আর মুখস্থ বিদ্যা থাকলে তো মুশকিল আছে, বুঝলেন, বুঝতেই পারবেন না মুখস্থ বিদ্যা থাকলে। ওকে ফ্রেন্ড, তো আমাকে মোটিভেট করার জন্য কম করে সাবস্ক্রাইবটা করুন এবং আমাকে যত পারুন ফলো করুন, আর মোটিভেট করার জন্য কমেন্টগুলোও করুন যেন আমি ভালো পড়াতে পারি। আর আমারও যদি ভুল হয়ে থাকে তো আমাকে কমেন্টে বলবেন, আমি সেটা চেষ্টা করবো ঠিক করো। ওকে ফ্রেন্ড, তো আজকের জন্য এইটুকু, ভালো থাকুন, বাই বাই, এবং চালিয়ে যান প্রিপারেশন এসএসসির জন্য। ওকে, স্কুল সার্ভিস কমিশনের জন্য খুব অপরচুনিটি এসছে সামনে, আর আমিও অনেকটা অপরচুনিটি আপনাদের দিচ্ছি এবং আমিও নিচ্ছি। ওই জন্য বলছি চালিয়ে যান, সময় নেই, মাত্র 3 মাস, 3 মাসে পুরো জিওগ্রাফি কমপ্লিট হয়ে যাবে। ও ফ্রেন্ডস, তাহলে আজকের জন্য এইটুকু, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।